ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোলের ভারতের মৃত্তিকা থেকে বেছে বেছে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। শুধুমাত্র এসএলএসটি জিওগ্রাফি নয়, তোমরা যারা ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না কেন, এই ভিডিওটি সবারই হেল্পফুল হবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে, ভারতে কোন মাটির পরিমাণ সর্বাধিক? অর্থাৎ ভারতে যতগুলো মৃত্তিকা গোষ্ঠী আছে তার মধ্যে কোন মাটির পরিমাণটা সবচেয়ে বেশি? তো মনে রাখবে আইসিএআর এর পুরো নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এ কি করেছে 1953 সালে গোটা ভারতবর্ষের মাটিকে মোট 8 ভাগে ভাগ করেছে। তাহলে আইসিএআর 1953 সালে ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করছে? 8 ভাগে। এই 8টা ভাগের নাম কি কি মনে রাখবে? একটা পলি মাটি, একটা কালো মাটি, একটা লাল মাটি, একটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। এই গেল 4টে। এখানে আছে মরু মাটি, পার্বত্য মাটি, লবণাক্ত মাটি আর হচ্ছে পিট মাটি বা জলভূমির মাটি। তাহলে এই যে 8টা ভাগ করেছে, এই 8টা ভাগের মধ্যে কোন মাটির পরিমাণটা ভারতবর্ষে বেশি? এটা অবশ্যই মনে রাখবে। কি উত্তর হবে? পলি মাটি। ওকে, ভারতবর্ষে পলি মাটির পরিমাণ হচ্ছে 46%। কালো মাটির পরিমাণ কত? কালো মাটির পরিমাণ হচ্ছে 16.6%। ওকে, লাল মাটি কত? 10.6%। আর ল্যাটেরাইট মাটির পরিমাণ কত? 8%। ওকে, তাহলে এই হচ্ছে ভারতের মৃত্তিকা গোষ্ঠীর তার পরিমাণ, মানে কোন মাটি কতটা পরিমাণ করে আছে। এই ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে পলি মাটি, সেটা কিন্তু একটা অনাঞ্চলিক মাটি। ওকে, অনাঞ্চলিক মাটি কাকে বলে? যে মাটি এক জায়গায় উৎপত্তি হয় এবং তারপরে বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হয়, সেটাকে বলা হয় অনাঞ্চলিক মাটি। এই অনাঞ্চলিক মাটির ক্ষেত্রে দুটো উদাহরণ মনে রাখবে, একটা পলি মাটি আর একটা হচ্ছে লোয়েস মাটি। ওকে, আর বাদ বাকি যে মাটিগুলো এখানে দেওয়া আছে, কালো মাটি বলো, লাল মাটি বলো, ল্যাটেরাইট মাটি বলো, এই প্রত্যেকটা মাটি সৃষ্টির ক্ষেত্রে কিন্তু জলবায়ুর ভূমিকা আছে। ওকে, তাই এই মাটিগুলোকে কি বলবো আমরা? আঞ্চলিক মাটি বলবো। তাহলে ভারতবর্ষে কোন মাটির পরিমাণটা সবচেয়ে বেশি? এটার উত্তর হবে কিন্তু পলি মাটি। কত পার্সেন্ট আছে? প্রায় 46%-এর কাছাকাছি কিন্তু এই মাটি ভারতবর্ষে আছে। 2 নম্বর প্রশ্ন, কোন মাটির অপর নাম শিরোজেম মাটি? মনে রাখবে, শিরোজেম মানে হচ্ছে মরুভূমি অঞ্চলের মরু মাটি। ঠিক আছে, তাহলে শিরোজেম মাটি কার অপর নাম? এটা হচ্ছে মরু মাটির অপর নাম। ওকে, এই মরু মাটি কিন্তু অবশ্যই মনে রাখবে ক্ষারকীয় প্রকৃতির মাটি। অর্থাৎ এই মাটিতে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এইগুলো ক্ষারকীয় উপাদান। বৃষ্টিপাত যেহেতু হয় না, তাই মাটির উপরের স্তরে থাকে। আর এই উপাদানগুলোর মাটির প্রকৃতিকে কি বানিয়ে দেয় না, মাটির প্রকৃতিকে কিন্তু এটা ক্ষারকীয় বানিয়ে দেয়। ওকে, এটা কিন্তু অবশ্যই একটা আঞ্চলিক মাটি, এটা একটা ক্ষারকীয় মাটি। পার্বত্য অঞ্চলের মাটি, যেটা আমরা পর্জল মাটি নামেও জানি, তো এই মাটিটা কি বলতো? জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এই মাটি কিন্তু অবশ্যই আম্লিক প্রকৃতির হবে। ওকে, দেখো, লবণাক্ত ক্ষারীয় মাটির কিন্তু বিভিন্ন নাম আছে। এটার অন্যান্য নামগুলো কি? যেমন একটা আছে রেহ, তারপর হচ্ছে কলার বা কালার, আর একটা হচ্ছে কি ঊষর। তাহলে লবণাক্ত ও ক্ষারীয় মাটির অপর কি নাম? একটা হচ্ছে রেহ বা রে, একটা কালার, আর একটা হচ্ছে ঊষর। ঠিক আছে, পিট মাটি বা জলভূমির মাটিটা কি? এটা সাধারণত মনে রাখবে গ্লেজিয়েশন প্রক্রিয়ায় তৈরি হয়। জলমগ্ন এলাকায় অক্সিজেনের অভাবে জারণ প্রক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া কার্যকরী হয়। তার ফলে জলাভূমি অঞ্চলে মাটির নিচে গ্লে বা কালচে বর্ণের একটা মাটি তৈরি হয়। সেই মাটিকে কি বলা হয়? পিট বা জলাভূমি অঞ্চলের মাটি বলা হয়। এটা মেনলি কোথায় দেখা যায় বলতো? কেরালা অঞ্চলে কিন্তু এই পিট বা জলাভূমি অঞ্চলে মাটি দেখা যায়। এই মাটিতে কিন্তু অতিরিক্ত পরিমাণ হিউমাস থাকে, অর্থাৎ হিউমাস সমৃদ্ধ, মানে এই মাটি কিন্তু আম্লিক প্রকৃতির মাটি হবে। ওকে, তাহলে আমাদের কয়টা প্রশ্ন আলোচনা হলো? আমাদের কিন্তু দুটো প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে নিচের কোনটি অআঞ্চলিক মাটির উদাহরণ? একটু আগেই বললাম অআঞ্চলিক মাটি মানেই হচ্ছে অনাঞ্চলিক মাটি, মানে যে মাটি এক জায়গাতে উৎপত্তি হবে, তারপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হবে, সেটাকে আমরা কি বলবো? অআঞ্চলিক মাটি বা অনাঞ্চলিক মাটি। এই ক্ষেত্রে দুটো উদাহরণ মনে রাখবে, একটা হচ্ছে পলি মাটি আর একটা কি বললাম? আর একটা হচ্ছে লোয়েস মাটি। তাহলে এই পলি এবং লোয়েস মাটি এটা কিসের উদাহরণ? এটা কিন্তু অবশ্যই অনাঞ্চলিক বা অআঞ্চলিক মাটির উদাহরণ। আর এই যে যেগুলো আছে, দেখো, কালো মাটি বলো, মরু মাটি বলো, পর্জল মাটি বলো বা তুন্দ্রা মাটি বলো। দেখো, তুন্দ্রা মাটি নাম শুনে বুঝতে পারছি, তুন্দ্রা মানে তুন্দ্রা জলবায়ু। তাহলে জলবায়ুর উপর ভিত্তি করে বা জলবায়ুর প্রাধান্যের উপর ভিত্তি করে যে মৃত্তিকা গোষ্ঠী তৈরি হয়, সেটাকে আমরা বলবো আঞ্চলিক মাটি। ঠিক আছে, আর একটা মাটি আছে মনে রাখবা, অন্ত আঞ্চলিক মাটি বা আন্ত আঞ্চলিক মাটি। এটা কি হয় বলতো? আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যেই স্থানীয় কারণে, হতে পারে ভূপ্রকৃতির পার্থক্য, হতে পারে হচ্ছে শিলার গঠনিক উপাদান, এইগুলোর জন্য যখন একটা নতুন গোষ্ঠীর মাটি তৈরি হয় একটা আঞ্চলিক মৃত্তিকা বলয়ের মধ্যেই, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা অন্ত আঞ্চলিক মাটি। যেমন রেঞ্জিনা মাটি, সোলাঞ্চাক মাটি, এগুলো কিসের উদাহরণ? সব অন্ত আঞ্চলিক মাটির উদাহরণ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কয়টা প্রশ্ন হয়ে গেল? 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো, টাইটেনিয়াম অক্সাইড
ও জৈব যৌগের উপস্থিতির জন্য রেগুর মাটির রং কি হয়? আমরা সবাই জানি যে দাক্ষিণাত্যের ডেকান ট্রাপ অঞ্চলে মেনলি রেগুর মাটি থাকে, আর রেগুর মাটিতে কি হয় না কটন বা কার্পাস চাষ ভালো হয়, তাই এটাকে বলা হয় কার্পাস মাটি বা কটন সয়েল বা ব্ল্যাক কটন সয়েল। তাহলে এখানে দেখো টাইটেনিয়াম অক্সাইড ও জৈব যৌগের উপস্থিতির জন্য রেগুর মাটির কালারটা কি হয়? অবশ্যই কি হবে? কালো হবে। ওকে, তাহলে রেগুর মাটির কালার কি হবে? অবশ্যই কালো হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পলিমৃত্তিকায় কোন উপাদানটির অভাব থাকে? ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি এখান থেকে প্রশ্ন টাফ করতে চায়, যে একটু কঠিন প্রশ্ন দিব, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সেট করবে যে কোন মাটিতে কোনটা ডেফিসিট থাকে এবং কোন মাটিতে কোন উপাদানটা সারপ্লাস থাকে। দেখো কি বলছে, যে পলিমৃত্তিকায় কোন উপাদানটির অভাব থাকে? বলছে নাইট্রোজেন জৈব পদার্থ, না ফসফরাস পটাশিয়াম, না ক্যালসিয়াম কার্বনেট, না সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই ক্ষেত্রে মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ। তো লবণ কোন অঞ্চলের মাটিতে থাকবে? যে সমস্ত অঞ্চলের মাটিতে বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে, মানে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে লবণগুলো তো বৃষ্টি জলে গুলে যাবে, গুলে গিয়ে আস্তে আস্তে থিতিয়ে থিতিয়ে নিচের দিকে চলে যাবে। বাট যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে সেখানকার মাটিতে কিন্তু মেনলি সোডিয়াম ক্লোরাইড বা লবণের উপাদানটা থাকে। তার সাথে সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই যে ক্ষারকীয় উপাদান, এই উপাদানগুলো সেই জায়গার মাটিতেই পাওয়া যাবে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। তাহলে এখানে যেহেতু পলি মাটি, বৃষ্টিপাত বেশি হয়, এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কোনো গল্পই নেই, প্রথমে এটা বাদ। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট মানে কি বলতো? চুন। এই একই গল্প, বৃষ্টিপাত বেশি হলে চুনগুলো কি হবে? থিতিয়ে থিতিয়ে বা বৃষ্টি জলের সাথে ধুয়ে ধুয়ে লিচিং প্রক্রিয়ায় উপর থেকে নিচের দিকে অপসারণ হবে। তার মানে কি পলিমৃত্তিকায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেটেরও কোনো গল্প নেই। আচ্ছা, ফসফরাস ও পটাশিয়াম, মনে রাখবে পলিমাটি কিন্তু এই ফসফরাস এবং পটাশিয়ামের সারপ্লাস, মানে পলিমাটিতে পটাশিয়াম এবং ফসফরাসের উপাদানটা বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, অভাব কি থাকে? অভাব থাকে হচ্ছে নাইট্রোজেন আর জৈব পদার্থ। ঠিক আছে, একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, ভারতবর্ষের যতগুলো মাটি আছে শুধুমাত্র পর্জল মাটি বাদে সব মাটিতে নাইট্রোজেন ডেফিসিট আছে। ঠিক আছে, তাহলে একমাত্র পর্জল মাটিতে নাইট্রোজেন সারপ্লাস বা নাইট্রোজেন হচ্ছে আধিক্য বেশি, বাট ভারতের যত মাটি আছে সব মাটিতে কিন্তু নাইট্রোজেনের অভাব বা ডেফিসিট আছে, এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের পলি মাটিতে দুটো উপাদানের ডেফিসিট আছে, একটা নাইট্রোজেন, তার সাথে সাথে কি হবে? অবশ্যই জৈব পদার্থের উপাদানটাও কিন্তু কম আছে। ওকে, আর পলি মাটিতে কোন উপাদানটা সারপ্লাস আছে, কোন উপাদানটা বেশি আছে? সেক্ষেত্রে উত্তর হবে ফসফরাস ও পটাশিয়াম। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন আছে দেখো, কালো মাটিতে কোন উপাদানটির অভাব আছে? ঠিক আছে, এটা দেখো আমি এটাতে অভাব দিয়ে দিয়েছি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, বলছে কালো মাটিতে কোন উপাদানটির অভাব আছে, পরীক্ষাতে আসলে মেনলি অভাবটা দিয়ে আসার চান্স বেশি। বলছে নাইট্রোজেন ও জৈব পদার্থ এবং ফসফরিক অ্যাসিড। দেখো আগেরটা কি ছিল? আগের পলিমাটিতে কিন্তু নাইট্রোজেন ও জৈব পদার্থ ডেফিসিট ছিল। আচ্ছা, এখানে বলছে নাইট্রোজেন, জৈব পদার্থ এবং ফসফরিক অ্যাসিড, এটা কি ডেফিসিট আছে কালো মাটিতে? না পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট এটা ডেফিসিট আছে? না লোহা ও অ্যালুমিনিয়ামের ডেফিসিট আছে? না সোডিয়াম ক্লোরাইডের ডেফিসিট আছে? ঠিক আছে, দেখো কালো মাটিতে, কালো মাটি যেহেতু এখানে সোডিয়াম ক্লোরাইড আসবে না, সোডিয়াম ক্লোরাইড একটু বেশি শুষ্ক জলবায়ু অঞ্চলের দিকে হবে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম। আচ্ছা, কালো মাটি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি হয় এবং অতিরিক্ত বেশিও কিন্তু হয় না। ঠিক আছে। আচ্ছা, লোহা ও অ্যালুমিনিয়াম, লোহা ও অ্যালুমিনিয়ামের প্রাধান্য কখন বেশি দেখা যাবে? মেইনলি লাল মাটি এবং ল্যাটেরাইট মাটিতে। ওকে, এবং এই লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি সেখানে তৈরি হবে যেখানকার জলবায়ু হবে উষ্ণ আর্দ্র প্রকৃতির, অর্থাৎ বৃষ্টিপাতও বেশি হবে, উষ্ণতাটাও বেশি থাকবে। আচ্ছা, বি নম্বর আছে দেখো, পটাশ, লোহা, চুন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট। মনে রাখবে এই কালো মাটিতে এই উপাদান কি থাকে বলতো? সারপ্লাস থাকে। ওকে, এটা একটা প্রশ্ন হয়ে গেল। তাহলে কালো মাটিতে কোন কোন উপাদান ডেফিসিট না থেকে সারপ্লাস থাকে? সেক্ষেত্রে উত্তর হবে লোহা, পটাশ, চুন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট। কার্বনেট দেখো ক্ষারকীয় উপাদান, ম্যাগনেসিয়াম ক্ষারকীয় উপাদান, চুন, ঠিক আছে, পটাশ প্রত্যেকটাই ক্ষারকীয় উপাদান। এই উপাদানগুলো কেন মাটির উপরে থাকে? যেহেতু এই ডেকান ট্রাপ অঞ্চল বলো বা আমাদের হচ্ছে কালো মাটি যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম, তাই মাটির মধ্যে কিন্তু এই উপাদানগুলো উপরেই থেকে যায়, তাই মাটি কিন্তু ক্ষারকীয় প্রকৃতির। এটাও পরীক্ষাতে আসতে পারে, কালো মাটি আম্লিক না ক্ষারকীয়? কিসের জন্য ক্ষারকীয় হবে? যেহেতু কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপর চুন আছে, পটাশ আছে, এই উপাদানগুলোর আধিক্য বেশি থাকার জন্য কালো মাটি কিন্তু তোমার উত্তর হবে ক্ষারকীয় প্রকৃতির। আচ্ছা, এটার উত্তর কি? তাহলে কোন মাটিতে, মানে কালো মাটিতে কিসের ডেফিসিট আছে বা অভাব আছে? এটাও হবে নাইট্রোজেন, জৈব পদার্থ এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটা উপাদানের ডেফিসিট আছে কোন মাটিতে? না কালো মাটিতে। আর এই কালো মাটিকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল বা কার্পাস মাটি, বা এটাকে বলা হয় রেগুর মাটি। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটা আছে দেখো, বলছে কোনটি ভারতের তৃতীয় বৃহত্তম মৃত্তিকা গোষ্ঠী? দেখো আমি কিন্তু এটা দিইনি যে ভারতে কোনটা প্রথম বা দ্বিতীয়, তৃতীয় গোষ্ঠী। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে পলি মাটি কতটা আছে? 46%,
কালো মাটি আছে কত 16.6%, ঠিক আছে। আচ্ছা লাল মাটি কত আছে 10.6%, ল্যাটেরাইট মাটি কত প্রায় 8%। তাহলে এই ক্ষেত্রে 3 নম্বরে আছে কোনটা, 3 নম্বরে আছে হচ্ছে লাল মাটি। এই ক্ষেত্রে একটা জিনিস বলে দেই, লাল মাটি এবং ল্যাটেরাইট মাটি দুটো নিয়ে কিন্তু ভীষণ ভীষণ কনফিউশন তৈরি হয় সবার। দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে একটু শুনে নাও। দুটো কিন্তু মনে হবে একই ধরনের, একই জায়গাতে পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে অনেকটাই পার্থক্য কিন্তু আছে। যেটা লাল মাটি, এটা বলে দিচ্ছি, লাল মাটির পরিমাণটা কিন্তু ভারতে অনেকটাই বেশি। কার তুলনায়, ল্যাটেরাইটের তুলনায়। লাল মাটি আছে 10.6%, ল্যাটেরাইট হচ্ছে 8%, ঠিক আছে। তার মানে কি পরিমাণগত একটা ডিফারেন্স আছে। আচ্ছা ল্যাটেরাইট মাটি কোথায় হয়, ল্যাটেরাইট মাটি মেইনলি হয় মনে রাখবে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, ওই কেরালার মালাবার উপকূল আছে ওইখানে আছে। আর কোথায় আছে, আমাদের পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মাটি আছে সেটাও কিন্তু আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কিন্তু ল্যাটেরাইট মাটি আছে। তার মানে কি হবে বলতো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে পুরুলিয়ার যে জায়গাটা মালভূমি আছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটি আছে, ওকে। আর মেঘালয় মালভূমিতে কিন্তু ল্যাটেরাইট মাটি আছে। মেঘালয় মালভূমিতে ল্যাটেরাইট এবং লোহিত বা লাল মাটি দুটোই কিন্তু আছে। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মেঘালয় মালভূমিতে নিচের কোন মৃত্তিকা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে উত্তর করবে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি অল্প কয়েকটা জায়গাতে কিন্তু ভারতে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল, একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যদি বলি তাহলে মালভূমি অঞ্চল, একটা হচ্ছে মেঘালয় মালভূমি অঞ্চল। এই তিনটা জায়গায় কিন্তু বেস্ট উদাহরণ কোন মাটির, না এই ল্যাটেরাইট মাটির, ওকে। আচ্ছা এই ল্যাটেরাইট মাটি মনে রাখবে, যেখানে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু আছে সেখানেও ল্যাটেরাইট মাটি তৈরি হয়, যেখানে উষ্ণ আর্দ্র জলবায়ু আছে সেখানেও কিন্তু লাল মাটিও তৈরি হয়। কিন্তু ল্যাটেরাইট মাটি তৈরি হয় লিচিং প্রক্রিয়ায়, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য মৃত্তিকার উপরিস্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এইগুলো ক্ষারকীয় উপাদানগুলো কি হয় বৃষ্টি জলে ধৌত প্রক্রিয়ায় বা অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় বলো বা রাসায়নিক প্রক্রিয়ায় বলো, সেগুলো গলে গিয়ে আস্তে আস্তে মাটির নিচের স্তরে চলে যায়। তার ফলে মাটির উপর স্তরে লোহা আর অ্যালুমিনিয়াম সমৃদ্ধ যে লাল বর্ণের মাটি তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, ল্যাটেরাইট মাটি বলবো, ঠিক আছে। তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি থাকে এবং তার সাথে সাথে এখানে কিন্তু অ্যালুভিয়েশন বা লিচিং প্রক্রিয়াটা কার্যকরী হয়, আর মাটিতে লোহা আর অ্যালুমিনিয়ামের প্রাধান্য বেশি থাকে। কিন্তু যখন লাল মাটির কথা বলবে বা লোহিত মাটির কথা বলবে তখন একটা জিনিস মনে রাখবে, এই লোহিত মাটি কিন্তু উষ্ণ আর্দ্র জলবায়ুতে হয়, কিন্তু এর তুলনায় একটু কম বৃষ্টিপাত হয় এবং তার সাথে সাথে এখানে কিন্তু লিচিং প্রক্রিয়া হয় না। এখানে হচ্ছে গ্রানাইট এবং নিঃশিলা, কি শিলা, গ্রানাইট এবং নিঃশিলা গভীরভাবে রাসায়নিক আবহবিকার হয়, তার ফলে যে মৃত্তিকাটা তৈরি হয় সেটাকে বলবো আমরা লাল মাটি বা লোহিত মাটি, ঠিক আছে। এবং এই যে ভারতের যে দাক্ষিণাত্য যে মালভূমির কথা আমরা বলি, ভারতের মধ্য যে অঞ্চলটা, সেই অঞ্চলের বেশিরভাগ জায়গাতে কিন্তু এই লাল মাটি আছে। তামিলনাড়ু বলো, কর্ণাটক বলো, অন্ধ্রপ্রদেশ বলো, উড়িষ্যা বলো, ছত্তিশগড় বলো, এমনকি মধ্যপ্রদেশেরও কিছুটা পার্টে কিন্তু এই লাল মাটিটা কিন্তু দেখা যায়, ওকে। আর লাল মাটিতে কিন্তু লোহার পরিমাণ বা ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে, কিন্তু এই লাল মাটিতে কোনো প্রকার অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে না। কিন্তু ল্যাটেরাইট মাটিতে কিন্তু অ্যালুমিনিয়াম এবং ফেরিক অক্সাইড বা লোহা দুটোই থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে লাল মাটি এবং ল্যাটেরাইট মাটির মধ্যে ডিফারেন্স। মনে রাখবে উদাহরণটা যদি মনে রাখতে হয়, ল্যাটেরাইট মাটির উদাহরণটা মনে রাখবে যে ভারতের কোথায় কোথায় দেখা যায়, আসলে ল্যাটেরাইট মাটিটাই আসবে। আর পশ্চিমবঙ্গে লাল মাটি কোথায় দেখা যায়, মনে রাখবে পশ্চিমবঙ্গের দুটো জায়গাতে লাল মাটি দেখা যায়, একটা হচ্ছে বাঁকুড়া আর একটা হচ্ছে কোথায় কোথায় লাল মাটি দেখা যায়, বাঁকুড়া আর হচ্ছে বীরভূম জেলাতে, মনে থাকবে। চলো 9 নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো, কোন মৃত্তিকায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি ক্ষারকীয় পদার্থ বৃষ্টির জলের সঙ্গে বাহিত হয়ে নিচের স্তরে অপসৃত হয়। তাহলে কি কি উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো প্রত্যেকটাই কি ক্ষারকীয় উপাদান। যখনই বেশি বৃষ্টিপাত হবে তখন ওই উপাদানগুলো বৃষ্টি জলের সাথে গুলে গিয়ে আস্তে আস্তে থিতিয়ে থিতিয়ে নিচের স্তরে অর্থাৎ অন্য স্তরে চলে যাবে। এই উপর স্তর থেকে নিচের স্তরে চলে যাওয়াটাকে বলা হয় অ্যালুভিয়েশন, আর নিচের স্তরে গিয়ে ওইগুলো আবার জমা হওয়াটাকে বলা হয় ইলুভিয়েশন। তো এটা কোন মাটির ক্ষেত্রে হয়, মনে রাখবে এটা মেনলি ল্যাটেরাইট মাটির ক্ষেত্রে হয়। আর ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ল্যাটেরাইজেশন, ঠিক আছে। ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়, ল্যাটেরাইজেশন। এবং এই ল্যাটেরাইট মাটির সাথে আর কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে, যদি পরীক্ষা আসে যে হানিকম সয়েল কাকে বলা হয়, ল্যাটেরাইট মাটি হবে। হানিকম সয়েল মানে এই ল্যাটেরাইট মাটিতে যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গুলো গুলে গুলে নিচের দিকে স্থানান্তরিত হয়ে যায় আর শক্ত উপাদানগুলো অনেকটা খাঁচকাটা খাঁচকাটা মৌচাকের গর্তের মতো থাকে, ওই জন্য হানিকম সয়েল কোন মাটিকে বলা হয়, ল্যাটেরাইট মাটিকে। আর ল্যাটেরাইট মাটির বীজ স্তরে একটা শক্ত আবরণ তৈরি হয়, সেটাকে বলা হয় ডিউরিক ক্রাস্ট বা ডুরিক ক্রাস্ট। তাহলে কোন মাটির সাথে ডিউরিক ক্রাস্ট বা ডুরিক ক্রাস্ট শব্দটা যুক্ত, অবশ্যই উত্তর হবে ল্যাটেরাইট মাটি, ওকে। আচ্ছা কালো মাটিটা কি বললাম, এটা রেগুর মাটি, কার্পাস চাষ ভালো হয়, দক্ষিণ ভারতে দেখা যায়। লাল মাটি তো ডিটেলসে অ্যানালাইসিস করে দিলাম, পশ্চিমবঙ্গের লাল মাটি কোথায় দেখা যায়, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। আর পশ্চিমবঙ্গের লোহিত, পশ্চিমবঙ্গে হচ্ছে তোমার
ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়, সেটা কিন্তু হবে মালভূমি অঞ্চলে। আর মেঘালয় মালভূমি অঞ্চলে কোন মাটি দেখা যায়, ল্যাটেরাইট মাটি। তাছাড়াও আরো পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু লাল মাটিও মেঘালয় মালভূমির আশেপাশে দেখা যায়। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? দেখো ল্যাটেরাইট মাটি কি কি উত্তর হবে, বলছে হরিয়ানা, পাঞ্জাব, এটা নিশ্চয়ই হবে না। জম্মু কাশ্মীর এবং কাশ্মীর এটাও হবে না। ঠিক আছে, গুজরাট এবং রাজস্থান এটাও হবে না। তাহলে কোথায় হবে, তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু কিছু জায়গাতে এই ল্যাটেরাইট মাটি কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর কোথায় দেখা যায়, কেরালাতে দেখা যায়। ঠিক আছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি এবং সেখানে কিন্তু এই লিচিং প্রক্রিয়াটা হয়ে এই ল্যাটেরাইট মাটি কিন্তু দেখা যায়। চলো 11 নম্বর যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। বলছে দেখো স্যালাইন এবং অ্যালকালাইন মৃত্তিকা ভারতে অপর কি নামে পরিচিত? ঠিক আছে, স্যালাইন অ্যালকালাইন মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত? মনে রাখবে ভারতে এটাকে বলা হয় কালার। ঠিক আছে, কলার বা কালার, এর তিনটা নাম আছে। ঠিক আছে, একটা হচ্ছে ঊষর, কালার, ঊষর, আর একটা হচ্ছে রে। ঠিক আছে, রেহ বা রে। তাহলে এই যে স্যালাইন এবং অ্যালকালাইন মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত? কলার, ঊষর এবং রে নামে পরিচিত, মনে থাকবে। আচ্ছা, খাদারটা কি? খাদারটা হচ্ছে নতুন পলিমাটি সমৃদ্ধ যে মৃত্তিকাটা বা নবীন পলিমাটিকে বলা হয় খাদার, এবং প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। ঠিক আছে, এই যে যেটা হচ্ছে খাদার, সেটা হচ্ছে প্রাচীন পলি না নবীন পলি? তাহলে এটা হবে নবীন পলি, নদী তীরবর্তী অঞ্চলে এটা হচ্ছে বেশি উর্বর। আর যেটা ভাঙর সেটা নদী থেকে অনেকটা দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলি, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম উর্বর। ঠিক আছে, এগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে মহারাষ্ট্র রাজ্য মূলত, মহারাষ্ট্র রাজ্যে কোন মাটি দেখা যায়? হয় না তুলো চাষ হয়। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, ওইখানে কি হয়, তুলো চাষ হয় বা কার্পাস চাষ হয়। কোন মাটির জন্য হয়? কৃষ্ণ মাটি। কৃষ্ণ মাটির অপর নাম কি? রেগুর মাটি। ঠিক আছে, রেগুর মাটি, এটাকে আবার কি বলা হয়? কালো মাটি। ঠিক আছে, এই মাটি কেন কালো রঙের হয়েছে? টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটি কিন্তু কালো রঙের হয়। আর এই মাটিকে কিন্তু বলা হয় সেলফ প্লাগিং সয়েল। ওকে, কি বলা হয়? সেলফ প্লাগিং সয়েল। যতগুলো মাটি আছে ভারতবর্ষে, সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতার কার? না, সেটাও কিন্তু এই কৃষ্ণ মাটি বা রেগুর মাটির উত্তর হবে। ওকে, এই মাটিগুলো যখন ভিজে যায় তখন একদম নরম হয়ে যায়, আর শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়, পাথরের মতো অনেকটা শক্ত হয়ে যায়। ওকে, এটা কিন্তু এই কৃষ্ণ মাটির বৈশিষ্ট্য। 13 নম্বর প্রশ্ন, নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে পরিচিত? ঠিক আছে, মনে রাখবে অ্যাকচুয়াল যেটা হচ্ছে পলিমাটি, পলিমাটির হচ্ছে 4টে ভাগ আছে, একটা ভাঙর, একটা খাদার, একটা হচ্ছে ভাবর, আর একটা হচ্ছে তরাই। তাহলে পলিমাটি মেইনলি কয় প্রকার? 4 প্রকার। তো এখানে যেটা বলেছে খাদার, খাদার মানে কি বললাম? খাদার মানে বললাম নবীন পলিমাটি। ঠিক আছে, নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলা হয় বলতো? নবীন পলিমাটিকে বলা হয় হচ্ছে খাদার। ওকে, এই খাদারটাই উত্তরপ্রদেশে কিন্তু বলা হয় খাদার। আর এই উত্তরপ্রদেশে নবীন পলি যেটা খাদার, সেটা যদি পাঞ্জাবে চলে যায় সেটা হয়ে যাবে বেড। ঠিক আছে, তাহলে পাঞ্জাবে যেটা বেড সেটা উত্তরপ্রদেশে খাদার, দুটোই কি নবীন পলি মাটি। ওকে, 14 নম্বর প্রশ্ন, রেগুর মৃত্তিকা, রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সুপরিচিত? তো একটু আগে বললাম যে রেগুর মাটিতে কোন চাষ ভালো হয়? অবশ্যই কার্পাস চাষ হয়। ওকে, চা চাষ কোন মাটিতে ভালো হবে? পার্বত্য মাটি বা পর্জল মাটিতে চা চাষ ভালো হবে। কফি কি হবে? কফি কিন্তু কর্ণাটকের ল্যাটেরাইট এবং লোহিত মাটি, এগুলো মাটিতে কিন্তু কফি চাষ ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, পাট চাষ কোথায় হয়? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু পাট চাষটা ভালো হয়। অবশ্যই কি উত্তর হবে? পলি মাটি পাট চাষের জন্য আদর্শ। 15 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে নিম্নের ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক? তো দেখো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। তো রাজস্থান রাজ্যে কিন্তু পতিত জমির পরিমাণ সবচেয়ে বেশি। বেশিরভাগ জমি কি পতিত অবস্থায় পড়ে থাকে, কোনো তার ইকোনমিক্যাল ইনপুট বা ইকোনমিক্যালি কিন্তু আমরা কোনো সাপোর্ট পাই না এখান থেকে। 17 নম্বর দেখো, তরাই মৃত্তিকা হলো, বলছে ফসফেট সমৃদ্ধ, জৈব উপাদান কম থাকে, পরিবর্তন প্রকৃতির, না নাইট্রোজেন সমৃদ্ধ। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ভারতবর্ষে যতগুলো মাটি আছে মেনলি পর্জল মাটি, সেই মাটিতে কিন্তু কি হয় না, জৈব পদার্থের পরিমাণও মোটামুটি বেশি থাকে এবং তার সাথে সাথে সেটা কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ। ওকে, তো এটা যেটা বলছে তরাই মাটি, এটা কিন্তু অবশ্যই কি হবে না, নাইট্রোজেন সমৃদ্ধ হবে। তো যে মেনলি যে মাটিতে ঘন অরণ্য থাকে সেই মাটিতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটাও বেশি থাকে, এটাকে মনে রাখতে হবে। 18 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ভাবর গঠিত হয়। ঠিক আছে, একটু আগে বললাম যে পলি মাটি কয় প্রকার? 4 প্রকার, একটা খাদার, একটা ভাঙ্গার, একটা তরাই, আর একটা হচ্ছে ভাবর। তো ভাবরটা কি জিনিস ভালো করে বোঝো। আমরা যখন হিমালয় পড়েছিলাম, হিমালয়ের এরকম কতগুলো ভাগ ছিল মনে করে দেখো। হিমালয়কে প্রস্থ বরাবর মোট 4 ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, সবার উপর ছিল ট্রান্স হিমালয়, তারপর ছিল হচ্ছে হিমাদ্রি হিমালয়, তারপর ছিল হচ্ছে হিমাচল হিমালয়, তারপর হচ্ছে শিবালিক হিমালয়।
এই শিবালিক হিমালয়ের পাদদেশে এইখানে কি হয় বলতো, এখান থেকে বিভিন্ন নদীগুলো বাহিত হয়ে চলে আসে, বাহিত হয়ে আসার ফলে কি হয়, এই শিবালিকের পাদদেশে নুড়ি, কাকর, বালি, পলি এইগুলো সমৃদ্ধ একটা মৃত্তিকা স্তর গড়ে ওঠে। ঠিক আছে, সেই মৃত্তিকাটাকে বলা হয় কিন্তু ভাবর মাটি। ঠিক আছে, এই মৃত্তিকা স্তরকে কি বলা হবে, ভাবর বলা হবে। ওকে, এখানে কি হবে, এটা ভাবর হবে। ওকে, তাহলে শিবালিকের পাদদেশে নুড়ি, কাকর, বালি, পলি এইগুলো সঞ্চিত হয়ে একটা কিন্তু মানে গর্তযুক্ত বা পোরাস যাকে বলা হয় ইংলিশে একটা মৃত্তিকা তৈরি হয়, সেটাকে বলে ভাবর মাটি। ওকে, এই ভাবর মাটির ঠিক দক্ষিণে, ভাবর মাটির ঠিক দক্ষিণে এখানে কি হয় বলতো, একদম সূক্ষ্ম সূক্ষ্ম মাটির একটা আস্তরণ তৈরি হয়, মৃত্তিকা তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো, এটা বলবো তরাই বলবো। ওকে, কি হয় দেখো, এই যে হিমালয় থেকে ছোট ছোট নদী কখনো কখনো এই ভাবর মাটির মধ্যে কি হয়, অন্তঃসলিলা হয়ে যায়, ভাবর মাটির মধ্যে নিচের দিকে ঢুকে যায়। ঠিক আছে, যেহেতু এই মাটিগুলো কি গর্তযুক্ত বা পোরাস, বড় বড় ছোট ছোট বোল্ডারও থাকে, তো এটা কি হয় বলতো, এই ভাবর অঞ্চলের মধ্য দিয়ে নদীটা কি হয়, নিচ দিক দিয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হতে হতে আবার সামনে গিয়ে কোনো একটা জায়গাতে উঠে যায়। ধরো যে জায়গাতে এখান থেকে একটা নদী আসছিল, এসে এই জায়গায় এসে মাটির নিচে প্রবেশ করলো, আবার এই সমস্ত জায়গা থেকে নদীটা এইভাবে বেরিয়ে চলে আসলো, তাহলে এই যে যেটুক জায়গা মাটির নিচ দিয়ে আসলো সেটা কিন্তু ভাবর অঞ্চল হবে। ওকে, আর যেখান থেকে নদীটা আবার বাইরে আত্মপ্রকাশ করলো সেখানে কি হবে, জায়গাটা ভিজে যাবে, আর্দ্র থাকবে সবসময়, তাহলে এই অঞ্চলে কি হবে বলতো, ঘন অরণ্য তৈরি হবে, এই অঞ্চলে ঘন অরণ্য তৈরি হবে। এই যে মাটিটা, এই মাটিটাকে আমরা কি বলবো, তরাই মাটি বলবো। তাই তরাই শব্দের অর্থ দেখবা বলছে স্যাঁতসেঁতে বা ভিজে স্যাঁতসেঁতে আর্দ্র মাটি। ওকে, আর এই তরাই অঞ্চল কিন্তু মাটি যথেষ্ট উর্বর, নাইট্রোজেন সমৃদ্ধ, প্রচুর পরিমাণে শাকসবজি থেকে শুরু করে ফসল উৎপাদন হয়, তার সাথে সাথে এখানে কিন্তু ঘন অরণ্যেও বর্তমান। ওকে, তো প্রশ্নটা কি দিয়েছিল, যে ভাবর গঠিত হয় প্রাচীন পলি দ্বারা, নিশ্চয়ই না। নবীন পলি দ্বারা, নিশ্চয়ই না, এটাও না। উত্তর হবে সি, নুড়ি, বালি, কাকর এইগুলো দিয়ে কিন্তু এই ভাবর মাটিটা তৈরি হয়। এই ভাবর মাটির ঠিক দক্ষিণে, ভাবর মাটির ঠিক দক্ষিণে তরাই, এবং তরাইয়ের ঠিক দক্ষিণে কিন্তু ভারতের উত্তরের সমভূমি অঞ্চল শুরু হয়। ঠিক আছে, তাহলে এরপরে এই জায়গাগুলো কি হবে, এই জায়গাগুলো ভারতের উত্তরের সমভূমি অঞ্চল। এই যে প্রোফাইলটা, এটাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে হিমালয় আসছে, হিমালয়ের চারটা ভাগ চলে গেল, শিবালিক লাস্টে, শিবালিকের পাদদেশে ভাবর, ভাবরের ঠিক সামনে দক্ষিণ দিকে আসছে, সামনে কি হবে, সেটা হবে তরাই, তরাইয়ের পর থেকে শুরু হয় আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। ক্লিয়ার? 19 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নের কোনটির অভাবজনিত নয়, বলছে এর মধ্যে কোনটা ল্যাটেরাইট মাটিতে অভাব নেই। ঠিক আছে, বলছে চুন, চুন কি ল্যাটেরাইট মাটিতে অভাব আছে, হ্যাঁ এটা চুন কিন্তু অভাব আছে, এটা কি উত্তর হবে, এটা কিন্তু উত্তর হবে না। বলছে কোনটির অভাব নয় বলেছে, চুন ল্যাটেরাইট মাটিতে থাকে না, কেন থাকে না, চুন ক্ষারকীয় উপাদান, বৃষ্টি হয়, বৃষ্টি জলে চুনগুলো গুলে গিয়ে আস্তে আস্তে থিতিয়ে থিতিয়ে নিচের দিকে অপসারণ হয়। ওকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম যতগুলো ক্ষারকীয় উপাদান আছে, ক্যালসিয়াম মানে তো চুন, এগুলো সব কি হয়, অপসারণ হয়ে চলে যায়। তাহলে এটা কি, এটা কি অভাব আছে কি নাই, অভাব কিন্তু আছে, এখানে বলছে কোনটার অভাব নেই। আচ্ছা, লৌহ, জৈব উপাদান, ফসফেট, ল্যাটেরাইট মাটিতে অবশ্যই জৈব উপাদানের একটা অভাব থাকে, ফসফেটের অভাব থাকে, অভাব থাকে না কিসের, সেটা হচ্ছে লোহা, কেননা ল্যাটেরাইট মাটিতে লোহা আর অ্যালুমিনিয়ামের প্রাধান্য থাকে। এটা পরীক্ষা আসে যে ল্যাটেরাইট মাটিতে কোন উপাদানটা বেশি পরিমাণে থাকে, লোহা না অ্যালুমিনিয়াম, মনে রাখবে অ্যালুমিনিয়ামের পরিমাণটা কিন্তু বেশি থাকে। 20 নম্বর, কালো বা রেগন মৃত্তিকা কোথায় দেখা যায়, ঠিক আছে, মহারাষ্ট্র ও গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, রাজস্থানে কিন্তু কালো মাটি নাই, বিহার, মধ্যপ্রদেশ, বিহারে কিন্তু কালো মাটি নাই, অন্ধ্রপ্রদেশ, কেরল, কেরলে কিন্তু কালো মাটি নাই। কালো মাটি আছে কোথায়, মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চল, যেটাকে আমরা ডেকান ট্রাপ বলি। আর এই ডেকান ট্রাপ অঞ্চলে কি হয়, কার্পাস চাষ ভালো হয়। আর কার্পাস উৎপাদনে বর্তমানে কোন রাজ্য প্রথম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের, এটার উত্তর কিন্তু হবে গুজরাট রাজ্য প্রথম, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র। ওকে, 21, ভারতের ল্যাটেরাইট মাটি মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন, মানে ল্যাটেরাইট মাটিতে কি থাকে, বলছে লৌহ কণায় সমৃদ্ধ, না হিউমাস সমৃদ্ধ, না ব্যাসল্ট লাভা সমৃদ্ধ, না ইউরেনিয়াম সমৃদ্ধ। ইউরেনিয়ামের গল্প তো বাদই দাও, বলছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকায় কোন উপাদানটির বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, ব্যাসল্ট লাভা থেকে নিশ্চয়ই ল্যাটেরাইট মাটি তৈরি হয় না, ব্যাসল্ট লাভা থেকে কালো মাটি তৈরি হয়, যেটাকে আমরা রেগুর বলি। আচ্ছা, হিউমাস সমৃদ্ধ, মনে রাখবে ভারতে হিউমাস সমৃদ্ধ একটাই মেন মাটি, সেটা হচ্ছে পর্জল মাটি, তরাই মাটি, এগুলো মাটি কি হয়, হিউমাস সমৃদ্ধ। পর্জল আর তরাই মাটি কিন্তু একই মাটি, আলাদা না। আচ্ছা, এটা হচ্ছে বৈশিষ্ট্য হবে লৌহ কণায় সমৃদ্ধ, লৌহ কণায় সমৃদ্ধ থাকার জন্য ল্যাটেরাইট মাটির রং কি হয় না, লাল বর্ণের হয়ে থাকে। 22 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে বাঁকুড়ার মৃত্তিকা কি, বাঁকুড়ায় কোন ধরনের মাটি আছে, বলছে পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি, না শিল্ট মাটি, না অ্যালুভিয়াল মাটি। অ্যালুভিয়াল মানে হচ্ছে পলি মাটি, ঠিক আছে, এটা কি না পলি মাটি। তো মনে রাখবে বাঁকুড়া, একটু আগে বললাম বাঁকুড়া, পুরুলিয়া, এটা কি
আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বলো, মেঘালয় মালভূমি অঞ্চল বলো, আর মধ্য ভারতের মালভূমি অঞ্চল বলো, একটাই উত্তর হবে ল্যাটেরাইট মাটি। এটা কি উত্তর হবে বলো তো? শীতে ল্যাটেরাইট মাটি। আচ্ছা, তরমুজ চাষ ভালো হয় কোন মাটিতে? পলি মাটিতে? নিশ্চয়ই না। পলি মাটিতে ধান চাষ ভালো হয়, পাট চাষ ভালো হয়। আচ্ছা, রেগুর মাটি? রেগুর মাটিতে কার্পাস চাষ হয়। ল্যাটেরাইট মাটিতে কি হয়? ল্যাটেরাইট মাটিতে কিন্তু মেনলি সেরকম ফসল হয়, বাট ল্যাটেরাইট মাটি কিন্তু কৃষির জন্য উন্নত না। কেন বলতো? এই ল্যাটেরাইট মাটিতে কিন্তু ক্ষারকীয় উপাদানগুলো সব অপসারণ হয়ে যায়, যার জন্য ল্যাটেরাইট মাটি কিন্তু কৃষিকাজের জন্য উপযুক্ত নয়। তবে লোহিত মাটি কিন্তু ল্যাটেরাইট মাটি থেকে একটু বেশি উর্বর। লোহিত মাটিতে যদি তুমি যথেষ্ট পরিমাণ জলসেচ এবং রাসায়নিক সার প্রয়োগ করো, তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়। এমনকি লোহিত বা লাল মাটিতে ধান চাষও হয়ে থাকে। ওকে, আচ্ছা, এটা উত্তর কি হবে? বালি হবে। বালি মাটিতে কিন্তু তরমুজ চাষ ভালো হয়। 24 নম্বর, লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায় কোথায়? পূর্বাঞ্চলে দেখা যায়, না দক্ষিণাঞ্চলে দেখা যায়, না দক্ষিণ পূর্ব দাক্ষিণাত্য মালভূমি? এই দক্ষিণ পূর্ব দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কিন্তু এই লাল বা লোহিত মাটি দেখা যায়। আসলে লাল মাটি কিন্তু দাক্ষিণাত্য মালভূমি বলো, দক্ষিণ ভারতের যে এরিয়াটা, সেখানে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু সেখানে ল্যাটেরাইট মাটিটাও কিন্তু আছে। ওকে, তো এটা যেটা উত্তর করতে হবে, দক্ষিণ ও দাক্ষিণাত্য, দক্ষিণ পূর্ব ও দাক্ষিণাত্য মালভূমির বিস্তীর্ণ অংশে কিন্তু লাল বা লোহিত মৃত্তিকা দেখা যায়। 25 নম্বর প্রশ্নটা আছে, দেখো, বলছে কেরলে কোন মৃত্তিকা দেখা যায়? ঠিক আছে, কেরলে একটু আগে বললাম পলি মাটি হবে না, বালি মাটি হবে না, রেগুর মাটি হবে না, উত্তর হবে ল্যাটেরাইট মাটি। ঠিক আছে, তাহলে কেরলে কোন মাটি দেখা যায়? না, এই ল্যাটেরাইট মাটি দেখা যায়। কেরল থেকে একদম পশ্চিম ঘাট পর্বতে, যেটা পশ্চিম ঢাল বলছি, সেই পশ্চিম ঢাল বরাবর, সমুদ্রের ধার বরাবর, ওইখানে বৃষ্টিপাতটা বেশি হয়, লিচিং প্রক্রিয়া কার্যকরী হয়, এবং সেখানে কোন মাটি দেখা যাবে? অবশ্যই ল্যাটেরাইট মাটি দেখা যাবে। ঠিক আছে, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে কিন্তু অনলাইনের জন্য আমরা সেকেন্ড মক টেস্ট ব্যাচটা শুরু করেছি। ওই মক টেস্ট ব্যাচটা অলরেডি চলছে। তোমরা কেউ যদি এখনো মনে করো যে অ্যাডমিশন নেবে, তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সবচেয়ে অনুর্বর মাটি? ভীষণ ইম্পর্টেন্ট। কৃষ্ণ মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মাটি, পিট মাটি। সবচেয়ে অনুর্বর মাটি কিন্তু এখানে ল্যাটেরাইট মাটি। ওকে, এখানে কিন্তু জৈব পদার্থ, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম সমস্ত উপাদানের কিন্তু ডেফিসিট থাকে। ওকে, তাই এই ল্যাটেরাইট মাটি কিন্তু অনুর্বর মাটি, সবচেয়ে বেশি অনুর্বর। 27, নিম্নের কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সর্বাধিক? যখনই জল ধারণের গল্প আসবে, অনেকে কিন্তু ভুল করে পলি মাটি করে দেবে, কিন্তু তখনই হয়ে যাবে ভুল। জল ধারণের গল্প যখনই আসবে, তখন উত্তর হবে রেগুর মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, 28 নম্বর, ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকাকে কি বলা হয়? অবশ্যই সেটাকে বলা হয় ল্যাটেরাইট মাটি। ইটের মতো শক্ত ও লাল রঙের, যেটাকে আমরা অনেকটা ডিউরি ক্রাস্ট বলে থাকি, সেই ডিউরি ক্রাস্ট কিন্তু ল্যাটেরাইট মাটিতে দেখা যায়, এবং সেটা মাটির বি স্তরে, 2 নম্বর স্তরে, এ স্তরে কিন্তু না, মাটির বি স্তরে কিন্তু এই ডিউরি ক্রাস্টটা দেখা যায়। ওকে, আর এই ল্যাটেরাইট মাটি মেনলি কোন জলবায়ু অঞ্চলে তৈরি হয়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়। ওকে, এই ল্যাটেরাইট মাটিতে কি দেখা যায়? হানিকম সয়েল বা মৌচাকের মতো ছোট ছোট গর্ত দেখা যায়। আর ল্যাটেরাইট মাটি তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? ল্যাটেরাইজেশন। এই মাটিতে কিসের ডেফিসিট থাকে? ডেফিসিট অবশ্যই হবে নাইট্রোজেন, অবশ্যই হবে জৈব পদার্থ। সারপ্লাস কি থাকে? লোহা আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে ল্যাটেরাইট মাটি। আর ল্যাটেরাইট মাটি একটা কি আঞ্চলিক মাটি না অনাঞ্চলিক মাটি? এটা কিন্তু একটা আঞ্চলিক মাটির উদাহরণ। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ভারতের লবণাক্ত ও ক্ষারীয় মাটি হলো। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, ভারতের লবণাক্ত ক্ষারীয় মাটি হলো। দেখো, একটু আগে বলছিলাম কলার বা কল্লার। ঠিক আছে, এটা 3টা নাম আছে। একটা হচ্ছে কলার বা কালার, যাই বলো না কেন, একটা হচ্ছে রেহ, আর একটা হচ্ছে উসর। এই প্রশ্নটা ভীষণ আসে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি বলো বা মেন প্রশ্ন, মেনে বলো, এই কোশ্চেনটা বারবার রিপিট হয় কিন্তু। ওকে, তোমাদেরও আসতে পারে। তাহলে ভারতের লবণাক্ত ক্ষারীয় মাটিকে কি বলছে? কলার, রে, উষার। ওকে, আচ্ছা, খাদার মানে কি বললাম? নবীন পলিমাটি। ভাঙার মানে কি বললাম? প্রাচীন পলিমাটি। ওকে, রেগুর মানে কি বললাম? ব্ল্যাক কটন সয়েল বা কার্পাস মাটি, যেখানে দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি অঞ্চলে দেখা যায়। ওকে, টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য কিন্তু রেগুর মাটি কি হয় না? কালো বর্ণের হয়ে থাকে। 30 নম্বর প্রশ্ন আছে, দেখো, বলছে ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো, এর মধ্যে কোন মাটিতে ক্যালসিয়াম আছে? বলছে পর্জল মাটি। না, পর্জল মাটিতে জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ বেশি থাকলে সেখানে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ কম থাকবে। আচ্ছা, পেডোকাল মাটি, ল্যাটেরাইট মাটি, পেডালফার মাটি। আচ্ছা, এই দুটো তো হবে না, একটা হচ্ছে পেডোকাল মাটি আর একটা হচ্ছে পেডালফার মাটি। পেডোকাল মাটি কাকে বলে, পেডালফার মাটি কাকে বলে, অবশ্যই জানতে হবে, তার সাথে সাথে উদাহরণগুলো জানতে হবে। প্রথমে আমরা জানবো পেডালফার মাটি। পেডালফারে দেখো পেড আছে, পেড মানে মাটি, আর এল আছে, এল মানে অ্যালুমিনিয়াম, আর ফার আছে, ফয়কার ফার, ফার মানে লোহা। তাহলে যে মাটিতে অ্যালুমিনিয়াম আর লোহা সমৃদ্ধ, সেই মাটিকে বলবো পেডালফার মাটি। উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে, মনে রাখবো, ল্যাটেরাইট মাটি,
ল্যাটেরাইট মাটি হবে পেডাল ফার, পর্জল মাটি হবে, পিট মাটি হবে, আচ্ছা তরাই মাটি হবে। তরাই মাটি আর পর্জল মাটি যদিও এক, কখনো কখনো একটু ডিফারেন্স দেখায় বইতে। তো এই মাটিগুলো কি হবে, এই মাটিগুলো সব পেডাল ফার মাটি হবে। ওকে, এই মাটিতে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর উপাদানটা কম থাকে। আচ্ছা পেডোকাল মানে পেড মানে মাটি, ক্যাল মানে ক্যালসিয়াম, তাহলে যে মাটিতে ক্যালসিয়ামের প্রাধান্য বেশি বা পরিমাণ বেশি সেটাকে বলা হয় পেডোকাল মাটি। ওকে, এটার উদাহরণ কি হবে, এটার উদাহরণ হবে মনে রাখবে চারনোজেম, চারনোজেম হবে। আচ্ছা আমাদের এদিকে তোমার হচ্ছে রেগুর মাটি হবে, রেগুর মাটি হবে, মরু মাটি হবে। এইগুলো মাটি কিসের উদাহরণ, না পেডোকাল মাটির উদাহরণ। ঠিক আছে, তাহলে এটার উদাহরণ কি হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ বলেছে, অবশ্যই পেডোকাল মাটি হবে। 31 নম্বর, এটা হচ্ছে রেহ, কালার, উষার, রাকার, কারি, চোপান ইত্যাদি কোন মৃত্তিকার স্থানীয় নাম, তাহলে এটা একটু আগে বললাম, এগুলো সব লবণাক্ত ও ক্ষারযুক্ত মাটির অপর নাম। ঠিক আছে, 32 নম্বর, উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের জলাভূমি মাটি কি নামে পরিচিত, তাহলে উচ্চ গঙ্গার সমভূমি অঞ্চলে জলাভূমি মাটির নাম মনে রাখবা ধাংকার। ঠিক আছে, সেটাকে কি বলা হয়, না ধাংকার বলা হয়। আচ্ছা ভুরটা কি, উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে দৃশ্যমান বালিয়াড়ি আছে, সেই বালিয়াড়িগুলিকে কি বলা হয়, না ভুর বলা হয়। দেখো 33 নম্বর প্রশ্নটা দিয়েছে, নিম্নলিখিত কোন অঞ্চলে বধভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। ঠিক আছে, বলছে চম্বল উপত্যকা, উপকূল অঞ্চল, সুন্দরবন না কচ্ছ উপত্যকা। মনে রাখবে ভারতবর্ষের বেস্ট ব্যাডল্যান্ড টোপোগ্রাফির উদাহরণ চম্বল রিভার বেসিন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, চম্বল উপত্যকা। চম্বল উপত্যকাতে ভারতবর্ষের মধ্যে কি বেস্ট ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা কি, যেখানে মৃত্তিকা ক্ষয় অতিরিক্ত বেশি হয়, বৃষ্টিপাতের ফলে উঁচু নিচু এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হয়, র্যাভাইন তৈরি হয়, সেটাকে আমরা বলবো কি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা বধভূমি। এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু মরুভূমি অঞ্চলে প্রধানত দেখা যায়, উঁচু নিচু ভূমিরূপের মতো তৈরি হয়, বন্ধুর ভূমিরূপ তৈরি হয়, সেটাকে কিন্তু বলা হয় ব্যাডল্যান্ড। কিন্তু ভৌগোলিকদের কাছে কোনো ল্যান্ডই কিন্তু ব্যাডল্যান্ড না, এই ব্যাডল্যান্ডকে কেন্দ্র করে কিন্তু সেখানে পর্যটন শিল্প ডেভেলপ করেছে। আমাদের পশ্চিমবঙ্গে এরকম ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দুটো জায়গায় দেখা যায়, একটা গনগনি অঞ্চলে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন অঞ্চলে। ঠিক আছে, যেটাকে আমরা গড়বেতা অঞ্চল বলছি, সেখানে কিন্তু এই ব্যাডল্যান্ড টোপোগ্রাফির আংশিক অংশ বোঝা যায় যে না এখানে একটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফির মতোই ভূমিরূপ তৈরি হয়ে আছে। কিন্তু সম্পূর্ণ বা বেস্ট যদি উদাহরণ বলে, কোন উদাহরণটা বেস্ট উদাহরণ হবে, চম্বল উপত্যকা। 34, মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়, মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না যার দ্বারা, সেটা হলো, আগে দেখো মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় কোনটা দিয়ে, ধাপ চাষ করলে কি হয়, মৃত্তিকা ক্ষয় রোধ হয়। বৃক্ষরোপণ করলে কি হয়, না বৃক্ষরোপণ করলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ হয়। আচ্ছা সমোন্নতি চাষ করলেও কিন্তু এই ভূমিক্ষয় রোধ করা যায়, কিন্তু তৃণভূমি চাষ করলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা যায় না। তাহলে এটার উত্তর কি হবে, তৃণভূমি চাষ। তৃণভূমি চাষ করলে কি হবে, সেখানে গরু ছাগল পশুপালন, ঠিক আছে, সেখানে চড়ে বেড়াবে, তার ফলে কি হবে, জায়গাটা কিন্তু আরো উল্টে ক্ষয় হবে। ওকে, তো এটাই বলেছে মৃত্তিকা ক্ষয় রোধ করা যার যারা যায় না, সেটা কি অবশ্যই কি হবে, সেটা হবে তৃণভূমি চাষ। ওকে, সমোন্নতি চাষ বলো, বৃক্ষরোপণ বলো, ধাপ চাষ বলো, প্রত্যেকটা দ্বারাই কিন্তু মৃত্তিকাকে ক্ষয়রোধ করা যায়। এটা কিন্তু WBCS এর প্রশ্ন এগুলো। ঠিক আছে, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ওয়েটেজ আছে, তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটির সাথে থাকবে। আশা করছি তোমাদের মৃত্তিকা চ্যাপ্টারের এই কটা কোশ্চেন যদি করে নাও, তাহলে মনে হয় না আর কোনো কোশ্চেন করার দরকার আছে, এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 35, মেঘালয় মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, তাহলে মালভূমি অঞ্চল মেনলি কি বলেছিলাম, মেঘালয় মালভূমি অঞ্চল ল্যাটেরাইট মাটি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বাঁকুড়া এবং পুরুলিয়া ল্যাটেরাইট মাটি অঞ্চল। ঠিক আছে, কেরালার অঞ্চল বা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, সেগুলো কি হবে বলতো, সবই কিন্তু ল্যাটেরাইট মাটি হবে। আর ল্যাটেরাইট মাটি কত পার্সেন্ট আছে আমাদের ভারতবর্ষে, প্রায় 8% আছে। 36 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছি ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়। ঠিক আছে, বলছি বিহার সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চলে কিন্তু ল্যাটেরাইট মাটি নেই, সেখানে আছে হচ্ছে পলি মাটি। পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল, তামিলনাড়ু উপকূল অঞ্চল, তামিলনাড়ুর উপকূল অঞ্চলে কিন্তু এই মাটিটা নেই, তামিলনাড়ু উপকূল অঞ্চলে পাবো আমরা পলি মাটি পাবো, উপকূল অঞ্চল যেহেতু। ওকে, আচ্ছা পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশ, সেখানে কি পাবো, সেখানে পেয়ে যাবো আমরা রেগুর মাটি। এখান থেকে উত্তর হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সেখানে কিন্তু ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। 37 নম্বর, মৃত্তিকার উপর স্তর থেকে নিম্ন স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে কি বলা হয়। মাটির তো আমরা কয়টা জানি, মাটির কিন্তু এরকম 4টা স্তর থাকে, তাই না, A B C D। এই A স্তরের খনিজ পদার্থগুলো বৃষ্টির জল দ্বারা যখন B স্তরে চলে যাবে, স্থানান্তর হবে, সেই স্থানান্তরকে বলা হয় অ্যালুভিয়েশন। আর এই অ্যালুভিয়েশন হচ্ছে দুই প্রকার, একটা রাসায়নিক অ্যালুভিয়েশন, একটা যান্ত্রিক অ্যালুভিয়েশন। যান্ত্রিক অ্যালুভিয়েশনকে বলা হয় লেসিভেজ, আর রাসায়নিক অ্যালুভিয়েশনকে বলা হয়
লিচিং। এক্ষেত্রে উত্তর কি হবে? এই ক্ষেত্রে উত্তর হবে লিচিং। ওকে, 38 নম্বর প্রশ্ন আছে, দেখো নিম্নলিখিত কোন অঞ্চলে গোলাপি মৃত্তিকা দেখা যায়? ঠিক আছে, এই গোলাপি মৃত্তিকা কি বলতো? গোলাপি মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকারই একটা পার্ট। ল্যাটেরাইট মৃত্তিকাটাই অনেকটা পিঙ্ক কালার বা গোলাপির মতো দেখায় কোনো একটা কারণের জন্য, সেটাকে বলা হয় গোলাপি মৃত্তিকা। ওকে, মনে রাখবে এটা পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু বা কয়েকটি জায়গাতে এই গোলাপি মৃত্তিকা কিন্তু দেখা গেছে। 39 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে পিট মৃত্তিকা কোথায় দেখা যায়? পিট মৃত্তিকা বলেছিলাম জলাভূমি অঞ্চলে, কেরলের জলাভূমি অঞ্চলগুলিতে কিন্তু পিট মৃত্তিকা দেখা যায়। 40 নম্বর, নবীন পলি মৃত্তিকা খাদার কোন রাজ্যে দেখা যায়? একটু আগে বললাম খাদার কোন রাজ্যে বলা হয়? উত্তরপ্রদেশ। আর এটাই চলে যাবে বেট। বেট কোথায় হয়ে যাবে? তখন হয়ে যাবে পাঞ্জাব রাজ্যে কিন্তু বেট হয়ে যাবে। 41, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঠিক আছে, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট মনে রাখবা রাজস্থানের যোধপুরে অবস্থিত। তাহলে 41 নম্বর কি উত্তর হলো? না, এ নম্বর উত্তর হলো। 42 নম্বর প্রশ্ন আছে, দেখো নিম্নলিখিত কোনটি ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ নয়? এটা দেখো নয় দিয়েছে, মনে রাখবে তোমাদের জিওগ্রাফি এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে বলে দিচ্ছি, কখনো কোনো পরীক্ষায় দিতে গিয়ে যখনই দেখবে যে এ নম্বর উত্তর হচ্ছে, কখনোই সেটাকে এক চান্সে এ নম্বরে গোল করবে না। প্রশ্নটাকে ভালো করে পড়বে, তারপরে করবে। আর যখনই কোনো প্রশ্নে নয় থাকবে, তখন প্রশ্নটা একবার দুইবারের জায়গায় 4 থেকে 5 বার আগে রিডিং করো, প্রশ্নে কি চেয়েছে আগে বোঝো, তারপর কিন্তু তার উত্তরগুলোকে ট্রাই করবে। ওকে, বলেছে নিম্নলিখিত কোনটি ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ নয়? তাহলে আমাদের প্রথম কাজ কি? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলোকে খুঁজে বের করবো। তাহলে কোনটা কোনটা মৃত্তিকা ক্ষয়ের কারণ? ঝুম চাষ করলে একটা মৃত্তিকা ক্ষয় হয়, অনিয়ন্ত্রিত পশুচারণ করলে মৃত্তিকা ক্ষয় হয়, সমোন্নতি শস্যায়ন আর অতিরিক্ত বৃক্ষছেদন, গাছ কাটলে তো মৃত্তিকা ক্ষয় হয়ই। তাহলে এটা উত্তর হবে না, এটাও হবে না, এটাও হবে না। উত্তর কি হবে? সমোন্নতি চাষ। সমোন্নতি শস্যায়ন মানে হচ্ছে সমোন্নতি বরাবর যদি চাষ করি তাহলে কিন্তু সেটা মৃত্তিকা ক্ষয় হয় না, সেটাকে মৃত্তিকার সংরক্ষণ করা হয়। ওকে, 43 নম্বর, ভারতের কৃষি গবেষণা বিভাগ আইসিএআর ভারতের মৃত্তিকাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছে? এটা প্রথম দিকেই বলেছিলাম। আইসিএআর এটা কত সালে দিয়েছে? 1953 সালে। এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ওকে, এটা এর সদর দপ্তর কোথায়? দিল্লিতে অবস্থিত। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। ওকে, আচ্ছা, এই গোটা ভারতবর্ষ কি করেছে? মাটিকে মোট 8 ভাগে ভাগ করেছে। 44 নম্বর, নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান নামে পরিচিত? জাফরান, জাফরান নামে পরিচিত। ঠিক আছে, আমরা কি জানি? জাফরান চাষের জন্য পরিচিত। নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য বিখ্যাত? মানে সেটা হবে কারেওয়া মাটি। ঠিক আছে, জম্মু কাশ্মীরের কাশ্মীর উপত্যকাতে এই কারেওয়া মাটি দেখতে পাওয়া যায়, সেখানে জাফরান চাষ হয়। জাফরান মানে কি? জাফরান মানে হচ্ছে কেশর। ঠিক আছে, জাফরান মানে কেশর। 45 নম্বর প্রশ্ন আছে, দেখো বলছে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত। এটা কিন্তু অনেকের কনফিউশন হতে পারে, যখন বলবে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার, এটা কিন্তু দেরাদুন হবে না, এটা কিন্তু হবে ভোপালে। বর্তমানে কিন্তু আমাদের সয়েল রিসার্চ ইনস্টিটিউট যেটাকে বলছি ইংরেজিতে, সেটা কিন্তু ভোপালে অবস্থিত। ওকে, এটার উত্তর কিন্তু ভোপাল করতে হবে। 46 নম্বর প্রশ্ন আছে, দেখো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে? নিশ্চয়ই না। মরুভূমি অঞ্চলে? এটাও না। সুন্দরবনে দেখা যায় না। সুন্দরবনে দেখা যায় লবণাক্ত মৃত্তিকা, তাই না, যেটাকে আমরা বলছি ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ মাটি। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল, এটা হবে উত্তর। 47, নিচের কোন মৃত্তিকায় নাইট্রোজেনের আধিক্য দেখা যায়? প্রথম দিকেই বলেছিলাম ভারতবর্ষে যতগুলো মাটি আছে শুধুমাত্র পর্জল মাটি বা তরাই মাটি, এই মাটিতেই নাইট্রোজেনের আধিক্যটা বেশি। বাদ বাকি সব মাটিতে কিন্তু নাইট্রোজেনের কি আছে না? ডেফিসিট আছে। তাহলে এটার কি উত্তর হবে? পর্জল মাটি হবে সঠিক উত্তর। 48 নম্বর যে প্রশ্ন আছে, দেখো এনপিকে একযোগে যে মৌল নামে পরিচিত। ঠিক আছে, আমরা দেখবে জমিতে যখন সার দিই, আমাদের বিশেষ করে আমাদের মালদা জেলাতে বাড়ি বা ওয়েস্ট বেঙ্গল, তুমি যেখানে জমিতে সার দাও দেখবে এনপিকে সার দিই আমরা বস্তা বস্তা। সেই এনপিকের পুরো নাম কি? আমাদের এই গাঙ্গেয় অঞ্চল বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মাটি, সেখানে কিন্তু নাইট্রোজেনের ডেফিসিট। তাই আমরা সার যেটা দিই সেটা কিন্তু এনপিকে সারটাই বেশি দিই। এনপিকে, এন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। কেতে কিন্তু ক্যালসিয়াম না, কেতে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। তাহলে আমাদের মাটিতে মেন ডেফিসিট কোনটা আছে? সেটা নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের অনুপাতটাও বেশি দেওয়া থাকে, ওই সারের বস্তাতে দেওয়া থাকে দেখবে, এটার অনুপাতটাও বেশি দেওয়া থাকে। ওকে, আর এই দুটো অনেকটা কম থাকে। ওকে, নাইট্রোজেনটা হচ্ছে বেশি ডেফিসিট। কিন্তু মাটিতে নাইট্রোজেনের বেশি ডেফিসিট আছে, আর উদ্ভিদের প্রধান খাদ্য হচ্ছে একটা নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের জন্য প্রধান দরকার, বেশি পরিমাণে দরকার, কিন্তু মাটিতে আবার থাকে কম, তাই এটাকে বলা হয় সংকটি মৌল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সংকটি মৌল। উত্তর হবে বি, সংকটি মৌল। 49, সোলাঞ্চাক মৃত্তিকার প্রকৃতি কি? সোলাঞ্চাক মেনলি মরুভূমি অঞ্চলের মাটি। ঠিক আছে, এটার প্রকৃতি কি? লবণময়,
না চুনময়, না অম্লময়, না প্রস্তরময়, এই দুটো তো হবেই না। সোলাঞ্চার মাটির প্রকৃতি কি মাটি কিন্তু লবণময় প্রকৃতির হয়। ওকে, সলোনাইজেশন প্রক্রিয়ায় কিন্তু এই লবণাক্ত প্রকৃতির মাটি তৈরি হয়, সেটাকে বলবো আমরা সোলাঞ্চার মাটি। ওকে, 50 নম্বর প্রশ্ন আছে দেখো, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কোন আম্লিক মৃত্তিকায়? ভীষণ ইম্পর্টেন্ট। জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কোন মৃত্তিকায়? তোমরা সবাই বলবে চারনদী মৃত্তিকায়। তো এটা তোমরা যদি কেউ চারনদী মৃত্তিকা করো তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ভুল। কেন উত্তর ভুল হবে? প্রশ্ন দিয়েছে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে কোন আম্লিক মৃত্তিকায়। তো চারনদী তো ক্ষারীয় মৃত্তিকা, তাই কি না? তো এর মধ্যে দেখো পর্জল, তুন্দ্রা, মরু মৃত্তিকা তো হবেই না জৈব পদার্থ, মরু মৃত্তিকাতে উদ্ভিদই নাই। আচ্ছা, তুন্দ্রা মৃত্তিকা তো হবেই না। পর্জল মাটি, পর্জল মাটিতে অবশ্যই জৈব পদার্থ বেশি থাকে, কিন্তু মাটিটা কি অবশ্যই আম্লিক, জৈব পদার্থ বেশি থাকলে মাটি আম্লিক প্রকৃতির হয়। তাহলে এই গেল তোমাদের ভারতের মৃত্তিকা চ্যাপ্টারের বেছে বেছে 50টি প্রশ্নের একদম সঠিক অ্যানালাইসিস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিকে পারলে একটু শেয়ার করবে, আর ভিডিওটিকে কমেন্ট করবে, এবং কোন ধরনের ভিডিও তোমাদের চাই সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, তোমরা যত কমেন্ট করবে আমার চ্যানেলের গ্রোথ তত ভালো হবে। ওকে,